একটু ভেবে দেখুন তো, চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে গল্প করছেন, আর হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথা আপনার পুরো জীবনটাকেই ওলটপালট করে দিল। অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশে এখন কিন্তু এটাই এক কঠিন বাস্তবতা। একটা সাধারণ স্লোগান বা রাজনৈতিক আলোচনা এখন কাউকে ঠেলে দিতে পারে মারাত্মক বিপদের দিকে। আজ আমরা জেনাওভাবে দেখব কিভাবে কথা বলার স্বাধীনতা এক বিশাল ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নটা শুনেই কেমন চমকে উঠতে হয়, তাই না? কিন্তু এটাই এখন বাংলাদেশের নতুন এক চিত্র, যেখানে একটা স্লোগানের দাম হতে পারে কারো জীবনের মূল্যবান ১৪টা বছর। এই একটা প্রশ্নই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ৪ থেকে ১৪ বছর, এই সংখ্যাগুলো কিন্তু শুধু ক্যালেন্ডারের কয়েকটা পাতা না। এগুলো আসলে কারো জীবন থেকে সবচেয়ে দামি সময়টা কেড়ে নেওয়ার একটা হুমকি। ভাবুন তো একবার, জীবনের এতটা বছর জেলের ৪ দেয়ালের মধ্যে কাটানোর ভয়। এই আইনের কঠোরতা এখন সাধারণ মানুষের মনে একটা গভীর আতঙ্ক তৈরি করেছে। আচ্ছা, চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা শুরু করব একদম সাধারণ মানুষের মনের ভয় থেকে, তারপর গভীরে গিয়ে দেখব এই আইনের পেছনে রাজনৈতিক হিসাব নিকাশ, আর সবশেষে বোঝার চেষ্টা করব এর পরিণতি দেশ আর দেশের মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে। তো প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো, এই আইন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, ভয়টা এখন আর শুধু রাজনৈতিক ময়দানেই সীমাবদ্ধ নেই। এটা একেবারে ছড়িয়ে পড়েছে আমাদের খুব পরিচিত জায়গাগুলোতে, যেমন পাড়ার চায়ের দোকানে বা বন্ধুদের আড্ডায়। যেখানে রাজনীতি নিয়ে তুমুল তর্ক বিতর্ক আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল, সেখানে এখন কেমন একটা অস্বস্তিকর নীরবতা। মানে, মুখ ফসকে একটা ভুল কথা বললেই বিপদ। মাকড়সার জাল, এই উপমাটা কিন্তু খুব শক্তিশালী, তাই না? এটা সাধারণ মানুষের অসহায়ত্বকে একেবারে স্পষ্ট করে তোলে। আইনের ধারাগুলো এতটাই জটিল, আর এর পরিসর এত বড় যে একবার কেউ এর প্যাচে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এর ফল কি? মানুষ এখন কথা বলার আগে ১০ বার ভাবছে, আর বেশিরভাগই হয়তো চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে। আচ্ছা, ভয়ের এই যে পরিবেশ, এটা তো তৈরি হলো, কিন্তু কিভাবে হলো? চলুন এবার দেখি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা অস্থায়ী আদেশ, বলা যায় রাতারাতি, একটা স্থায়ী আর কঠোর আইনে পরিণত হয়ে গেল। এই স্লাইডটা দেখলে মূল পরিবর্তনটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। দেখুন, একদিকে ছিল একটা প্রশাসনিক আদেশ, যেটা সবাই ধরে নিয়েছিল যে এটা অস্থায়ী, আর অন্যদিকে সেই জিনিসটাই কোনো রকম রদবদল ছাড়াই হয়ে গেল একটা স্থায়ী ফৌজদারি আইন, আর তাতে যোগ হলো কঠোর সাজার বিধান। খেলার আসল মোড়টা কিন্তু এখানেই। আর এই আইনটা পাস হওয়ার প্রক্রিয়াটা ছিল বলতে গেলে অবিশ্বাস্য রকম দ্রুত, আর প্রায় নিঃশব্দে। সংসদ সদস্যরা, এমনকি খোদ সরকারের শরিক দলের নেতারাও ঠিকমতো কিছু বুঝে ওঠার আগেই বিলটা পাস হয়ে যায়। কোনো রকম আলোচনা বা বিতর্কের সুযোগই রাখা হয়নি, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কিন্তু খুবই জরুরি। তার মানে বোঝা যাচ্ছে এই আইনের জন্মটা হুট করে হয়নি। সূত্র যা বলছে, এর পেছনে ছিল একটা অনেক দিনের রাজনৈতিক পরিকল্পনা। বলা হচ্ছে এটা নাকি এক ১৭ বছরের মাস্টার প্ল্যানের শেষ ধাপ। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৭ বছর আগে তারেক রহমানের বিদেশ যাত্রা থেকে শুরু করে নির্বাচনের জয়, আর সবশেষে এই আইন পাশ, পুরো ঘটনাটা কিন্তু একটা সুচিন্তিত পরিকল্পনার দিকেই ইঙ্গিত করছে। দেশে ফেরার পর তিনি যে একটা প্ল্যানের কথা বলেছিলেন, সূত্র অনুযায়ী এই আইনটাই ছিল সেই পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন। সরকারেরই একজন শরিক দলের নেতার এই একটা কথাই বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা কতটা অস্বাভাবিক ছিল। ভাবা যায়, মাত্র ৩-৪ মিনিটের নোটিশে এত গুরুত্বপূর্ণ একটা আইন পাশ করিয়ে নেওয়া হলো। এটা থেকে পরিষ্কার যে পুরো প্রক্রিয়াটাতে স্বচ্ছতা বা আলোচনার কোনো জায়গাই ছিল না। স্বাভাবিকভাবেই এত বড় একটা আইন তো আর দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। চলুন দেখি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল। আন্তর্জাতিক মহল থেকে কিন্তু গভীর উদ্বেগ জানানো হয়েছে। তাদের প্রশ্নগুলো খুব মৌলিক। মত প্রকাশের স্বাধীনতার কি হবে, দেশের বহুদলীয় রাজনীতির ভবিষ্যৎ কি, আর মানবাধিকারের অবস্থায় বা কোথায় গিয়ে দাঁড়াবে। আসলে একটা প্রধান রাজনৈতিক দলকে এভাবে আইনের আওতায় আনাটা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে অনেক বড় প্রশ্ন তৈরি করেছে। তবে সূত্র কিন্তু আরেকটা ভিন্ন সম্ভাবনার কথাও বলছে। হতে পারে এর পেছনে একটা কৌশলগত চাল আছে। সরকার হয়তো এই আন্তর্জাতিক চাপকে কাজে লাগিয়ে পুরো বিষয়টাকে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যেতে চায়। উদ্দেশ্য একটাই, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আইনটিকে চূড়ান্তভাবে বৈধ করে নেওয়া। এটা এক ধরনের দীর্ঘমেয়াদী আইনি খেলাও হতে পারে। কিন্তু এই রাজনৈতিক আর আইনি খেলার দীর্ঘমেয়াদী ঝুঁকিটা ঠিক কী?
চলুন আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে এসে দেখি আজকের এই রাজনৈতিক জয় ভবিষ্যতে কী রকম এক প্রতিশোধের চক্র তৈরি করতে পারে। সূত্র বলছে রাজনীতিকে অনেকটা সাপলুডোর খেলার সাথে তুলনা করা যায়। আজ যে মই বেয়ে তরতর করে ক্ষমতার শীর্ষে উঠে যাচ্ছে, কাল সেই হয়তো সাপের মুখে পড়ে একেবারে নিচে নেমে আসতে পারে। ক্ষমতার এই পালা বদলে কিন্তু রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদের আশঙ্কা। ভয়টা হলো এই আইনটা শুধু আজকের দিনের বিরোধীদের দমনের হাতিয়ার হয়েই থাকবে না, ভবিষ্যতে এটা রাজনৈতিক প্রতিশোধের একটা অস্ত্র হয়ে উঠতে পারে। যখন ক্ষমতার পালাবদল হবে তখন এই একই আইন বুমের্যাং হয়ে তাদের দিকেই ফিরে আসতে পারে, আর এর ফলে দেশটা হয়তো এক অন্তহীন প্রতিহিংসার চক্রে আটকে যাবে। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন আইন নিজেই রাজনৈতিক প্রতিশোধের অস্ত্র হয়ে ওঠে তখন এর আসল দামটা কাকে দিতে হয়? ক্ষমতার এই সাপুলুটুর খেলায় রাজনীতিবিদদের উত্থান পতন তো চলতেই থাকে, কিন্তু এর শিকার হয় সাধারণ মানুষ, যাদের কথা বলার অধিকার আর নিরাপত্তা দুটোই কেড়ে নেওয়া হয়। এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।